Introducing Mainul Hassan Dolun, the Managing Director and CEO of Premium Home Limited. তিনি আমাদের মতো একজন স্টুডেন্ট ছিলেন যিনি ডেফোডিল ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগে পড়াশোনা করছিলেন। কিন্তু তিনি পড়াশোনাকালীন অবস্থাতেই তিনি বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত হয়েছিলেন। এর মধ্যে তিনি প্রথম ব্যবসা শুরু করেছিলেন জার্সি বিজনেস দিয়ে। এটার মাধ্যমে তিনি ওইখান থেকে অনেক বড় একটা লসের শিকার হয়েছিলেন এক পর্যায়ে, কিন্তু সেখান থেকে থেমে না থেকে তিনি আস্তে আস্তে ফুড বিজনেস এন্ট্রি করেন। ফুড বিজনেস থেকে লজিস্টিক বিজনেস, ইউনিফর্ম বিজনেস। উনি এখন আছেন দি প্রিমিয়াম হোমস লিমিটেড নামে একটা কোম্পানি যেটি রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, এবং ওনারা অলরেডি 70টি প্রজেক্ট করে ফেলছে। ওই কোম্পানির উনি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও হিসেবে আছে। আমি আমার আসলে কিছু স্টোরি শেয়ার করতে চাই। আমাকে হৃদয় বলছিল যে ভাই আপনার বিজনেসের একটু সংখ্যা একটু আসলে কত টাকা কোম্পানি হয়েছে এখন এটা একটু বললে সবাই একটু হয়তো বা একটু এনজয় করবে বা শুনতে আগ্রহ থাকবে। সো আমরা অনেক সময় সাকসেসটা ম্যাটার করি আসলে এই সংখ্যা দিয়েই আলটিমেটলি। তো আমি যদি বলি আমাদের ওই যে হৃদয় থেকেই বলি যে আমাদের আসলে আলহামদুলিল্লাহ বেশ কিছু কনসার্ন আছে, 7-8টা কনসার্ন। তো এর মধ্যে যদি আমি প্রিমিয়াম হোমসের এখানে আমরা পরিচয়টা দেওয়ার চেষ্টা করছি যে প্রিমিয়াম হোমস, অনেক সময় অনেক মানুষ কনফিউজড হয়ে যায় যে আসলে কোনটা লিখবে, কি ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন নাকি দ্য প্রিমিয়াম হোমস নাকি ডি স্মার্ট লজিস্টিক্স। তো এরকম অনেক সময় উত্তর দিতে গিয়ে আমি একদম উত্তর দিই আমি একজন উদ্যোক্তা। সো আসলে আমার পরিচয়টা এইটাই। আমি হয়তো বা এক এক সময় এক একটা উদ্যোগ নিচ্ছি যে উদ্যোগের মাধ্যমে হয়তো আমাকে বিভিন্নভাবে মানুষ চিনে। তবে আমি আসলে ওই যে আমাদের অলমোস্ট যদি প্রিমিয়াম হোমসের কথাই বলি, আমরা অলমোস্ট এখন দ্য প্রিমিয়াম স্মার্ট সিটি একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট চলছে, সেখানে প্রায় 600 কোটি টাকার একটা প্রজেক্ট, এবং দ্য প্রিমিয়াম রয়্যাল সিটি এটা অলমোস্ট প্রায় 400 কোটি টাকার একটা প্রজেক্ট। এর বাইরেও ছোট ছোট অনেকগুলো প্রজেক্ট আছে যেটা আমরা হয়তো মানে বিভিন্ন অ্যাপার্টমেন্টগুলো, রেগুলার অ্যাপার্টমেন্ট, সেগুলো বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রায় 35 প্রজেক্ট হয়ে গেছে। সো আস্তে আস্তে করে বাড়াচ্ছি আমরা বেশ কিছু। এর বাইরেও আরও অন্যান্য অনেক কিছু আছে। আমি একটু যদি আমার স্টোরি থেকে বলি, আমার এই বিজনেসের সাকসেসটি মানে এটা সাকসেস, অনেকে সাকসেস বলে, বাট আমি মনে করি এটা আমার জার্নি। আমার আসলে শুরু হয়েছে আপনাদের মতো অনেকের মতোই, আমরা যারা আসলে মিডল ক্লাস বিলং করি। মিডল ক্লাসটা আসলে একটা সান্ত্বনা ক্লাস আমি মনে করি, কারণ এটা আসলে মানুষকে গরিব বলা যায় না, আবার বড়লোকও না। তো নিজেকে আর কি আসলে পরিচয় দিতে, বা অনেক সময় গরিব বললে খারাপ লাগবে নিজের, তো এই জন্য আসলে গরিব বলতে চাই না আমরা। সো সেই জন্য আর কি এটা মানে সান্ত্বনা, মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। তো এর মধ্যে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, আবার মধ্যবিত্তেরও 3টা ক্যাটাগরি আছে। সো আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি, কারণ আমরা ছোটোবেলাটা কেটেছে আমার গ্রামের বাড়িতেই, আমার বাড়িতেই। সো আমরা আসলে আমাদের কৃষিকাজ হতো, আমাদের মানে আমরা ওই কৃষক ফ্যামিলি হইলো, বাট অত মানে মোটামুটি বলা যায় যে আসলে ওই রকম অভাব ছিল না, বাট আবার বেশ সময় টানাপোড়নও থাকতো একটা সময় পর্যন্ত। সো আমরা 6 ভাই 1 বোন, একটা বড় ফ্যামিলি। আমার বাবা মা অত বেশি পড়াশোনা করে নাই, মা পড়েছে হয়তো ক্লাস 5 পর্যন্ত, আব্বা পড়ছে হচ্ছে ক্লাস 6 পর্যন্ত। সো ওইখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ভাই বোনকে আমার আব্বা অনেক মানে ওনারা চেষ্টা করছে যে পড়াশোনা করানোর জন্য। তো সেই জায়গা থেকে যেটা হয়েছে যে অন্যান্য আমাদের ওইসব ফ্যামিলিগুলোতে ছেলে মেয়ে একটু বড় হলে ক্লাস 6-7 পড়লেই হয়তো বা কাজে দিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওইসব ফ্যামিলি বিলং করি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছে যে যখন আমি ছোটোবেলাটা আসলে ওইসবে বুঝতাম না যে অনেক সময় আমরা 6টা ভাই বোন পড়াশোনা করতাম, বা পড়াশোনা করার সময় অনেক সময় যে পড়াশোনার একটা খরচ, সাথে হচ্ছে যে সাংসারিক খরচ, যেটা মানে কি বলে যে বাজার করা করা। তো অনেক সময় হতো কি যেটা মানে ছোটোবেলায় একটা বড় সময় কাটছে যে মানে অভাব অনটনটাই বেশি দেখছি আমরা ছোটোবেলায়। মানে তখন হয়তো বুঝতাম না, কিন্তু অনেক সময় বুঝতাম যখন এই যে হয়তো একজন একটা ইনভাইটেশন করছে, দাওয়াত দিছে, হয়তো দাওয়াত যাওয়ার সময় এমন হয়েছে ওই স্কুল ড্রেসটা পরে যেতাম, হয়তো বা ভালো একটা জামা থাকতো না, হয়তো বা 2 বছরে বা 1 বছর পর পর একটা জামা হইতো। তো এগুলো অনেক বেশি তাড়িত করতো, এবং অনেক বেশি আমি মানে আমাকে জিনিসটা মন খারাপ করাইতো যে না এমন কেন হবে। তখন মনে হচ্ছে যে যদি বড় হই বা এমন একটা কিছু করব যেখানে সচ্ছল জীবন যাপন করতে পারবো। তো সচ্ছলতা যেন কারোর জন্য মুখাপেক্ষী না হইতে হয়। কেউ যেন মানে আমার আজকে মন চাইছে আমি এই জিনিসটা করা, আমার একটা জামা দরকার, আমি এটা যে কিনতে পারি, বা এমন একটা কিছু। তখন আসলে ছোট মানুষ অত বেশি চিন্তা করতাম না, বা অনেক বেশি ভাবতাম না যে আসলে কেন হয় না, কি কারণে বাবা মা দিতে পারে না। যখন এটা আস্তে আস্তে করে যখন বড় হইলাম, বাট এর মধ্যে কিন্তু আমি অত পড়াশোনা আপনাদের মতো অত ভালো স্টুডেন্ট ছিলাম না। যেমন আমি ক্লাস 8-এ 4 বিষয় ফেল করে ফেলি। তো 4 বিষয় ফেল করার পর থেকে মানে আমি তখন আসলে সকালেও খেলতাম, দুপুরেও খেলতাম, বিকালেও খেলতাম। মানে আসলে ওইটাই মোস্ট প্রায়োরিটি ছিল।
তো সেইখানে মাঝে মাঝে হয়তো মানে পরীক্ষার আগে দিয়ে পড়তে যেতাম, যেখানে বেশিরভাগই আবার মানে পাস করার মতো পড়াশোনা ছিল না। সো ক্লাস 8-এ ফেল করার পরে আমাকে আসলে অনেকটা বাতিলের খাতার মতো আমি ছিলাম, যে আসলে মনে হয় না পড়াশোনা আমাকে হবে। তখন বাতিলের আমরা অনেক সময় আমরা দেখি যে আমাকে ক্লাস 8-এ যখন ফেল করি, তখন বাবা মা আমার বেশ কিছু মানে আক্ষেপ হয়ে গেছে, স্পেশালি আমার বড় ভাই বোন যারা পড়াশোনা করে। তো তারা আমাকে নিয়ে আসলে খুব চিন্তিত হয়ে যায় যে আসলে ওরা তো এখানে বাড়িতে রাখলে হবে না, ওরা শহরে নিয়ে যেতে হবে। তো শহরে নিয়ে গেলে আসলে আমি এইটা ফেল করছি, তো আমাকে তো কোনো স্কুল ভর্তি করাবে না। তো আমার অন্য একটা স্কুল থেকে সার্টিফিকেট কিনে তখন আমাকে ভর্তি করা ভোকেশনালে। সো ভোকেশনাল স্টুডেন্টরা তো স্বাভাবিকভাবে আমরা জানি যে একটু হয়তো বা ঝরে যায়, বা ঝরে পড়লে বা কোথাও কোথাও যদি মানে ওদের কোনো কিছু গতি নাই, তখন ভোকেশনালে পড়ায়। যদিও পড়াশোনাটা খারাপ না, কিন্তু আমাদের মানে সারাউন্ডিং আসলে এমন একটা পরিস্থিতি থাকে। তো সেই জায়গা থেকে আমি যখন ক্লাস 9-এ ভর্তি হওয়ার পর ওইখানে মোটামুটি মানে রেগুলার স্টুডেন্ট, বাট ভালো স্টুডেন্ট না, খারাপ স্টুডেন্টও না, মোটামুটি পড়াশোনা করছিলাম। ক্লাস 9-এও আবার 2 বিষয় ফেল করে ফেলি, আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হয়, তো ফেলের মধ্যেই আসলে যাচ্ছে আমার। তো ক্লাস 9-এ ফেল করার পর তখন আমার আসলে রিয়েলাইজেশন আসলো যে আমার ভাই আমাকে নিয়ে, আমার ভাইয়ের কাছে আমি থাকতাম, আমার মেজু ভাইয়ের কাছে। তো ভাইয়া মানে খুব আক্ষেপ করে, কারণ আমার ভাইয়া এবং আপু ওনারা ভালো স্টুডেন্ট ছিল, তো ওনারা আসলে কখনো মানে যেখানে যখন পড়ছে ওনারা ফার্স্ট বা সেকেন্ড ছিল, তো আমাকে নিয়ে ওনারা খুব মন খারাপ, এবং আমার ভাই আমাকে ধরে একটা কান্না করে দিয়েছে যে তুই কী তোর কোন জিনিসটা আমরা অপূর্ণ রাখছি যে আসলে তুই আসলে এত ফেল করস। তো ওই সময় আমার একটু রিয়েলাইজেশন আসলো যে আসলে মানে এত আসলে আমি মানে মানে ফেল করতেছি, আসলে এটার ব্যাকগ্রাউন্ড তো আমার আসলে পড়াশোনাটা কেন প্রয়োজন এটা আসলে আমি উপলব্ধি করতাম না, আসলে পড়াশোনা করলে কি হব। তো মোটামুটি আমি এসএসসি পাস করার পরে যখন আমি মোটামুটি এই গ্রেড মতো একটা নাম্বার পাই, 4.09 পাই। তো পাওয়ার পর আমাকে পলিটেকনিক্যালে ভর্তি করায়, তো কুমিল্লা পলিটেকনিকের। সো সেখানে ভর্তি হওয়ার পর আমি পলিটিক্যাল যে কোনো একটা সমস্যার মধ্যে আমি সম্মুখীন হই। আমার সহকারে মানে 6 মাস আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবো, এমন এক মুহূর্তে আমাদের মানে জানতে পাই যে আমাদের ভর্তি বাতিল হয় 30 জন স্টুডেন্টের, তার মধ্যে আমিও ছিলাম। সো তখন প্রথম আমি মানে মানে পুরোপুরি শকড হয়ে যাই, এবং আমার মনে হচ্ছিল মানে এই প্রথম পড়াশোনা যে সবাই পরীক্ষা দিবে, আমি দিতে পারবো না, এইটা চিন্তা করে আমার মন খারাপের মানে অবস্থাটা এত খারাপ অবস্থায় চলে যায়। এবং আমি মানে ধীরে ধীরে মানে আসলে মানে সবাই পরীক্ষা দিচ্ছে, আমি দিতে পারতেছি না। আমি তখন কুমিল্লা আমার পুকুর বাসায় থাকতাম। তো আমি প্রায় সময় মানে দেখতেছি আমি কোনো মানে মনমরা হয়ে যাচ্ছি, কোনো কিছু করতেছি না, এবং কয়েকবার সুইসাইডের অ্যাটেম্প্ট করার চেষ্টা করি আমি। সো তখন আমার ফুফু বা আমার ওই সময়তে ওনারা আমাকে প্রায় সময় ঘাট দিয়ে রাখতো যে আসলে যে আমি যে কোনো একটা উল্টাপাল্টা কিছু না করে ফেলি, কারণ আমি আসলে মানে লাইফের ভ্যালুজ বা লাইফের আসলে কী করে আমি পুরো মানে একদম মানে এমন একটা অবস্থার মধ্যে চলে যাই যেখান থেকে আসলে মানে নেগেটিভিটির মধ্যে, যেন আমার আসলে মানে আমাকে দিয়ে কিছু হবে না, আমি বোঝা, বা আমি আসলে আমাকে দিয়ে আমি তো পিছিয়ে গেলাম, আমার তো সবাই পরীক্ষা দিচ্ছে। সো ওই সময়তে আমাকে পরবর্তীতে দেখলো যে আমার অবস্থা আসলে ভালো না, তখন আমাকে বাড়ি নিয়ে যায়, আবার চাঁদপুরে নিয়ে যায়। তো আমি 6 মাস বাসায় থাকতাম, বাড়িতে থাকলাম, আমি কম্পিউটার কাজ শিখি, ওই করি, মানে আমাকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ফ্যামিলি রাখার চেষ্টা করে। তারপর আবার ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর আমার তখন আসলে প্রথম অনুভব হয় যে আমার আসলে পড়াশোনাটা আমার কত বেশি দরকার। দেন আমি ফার্স্ট ইয়ারে থাকতে আমি মোটামুটি এত বেশি সিরিয়াস হয়ে যাই, ফার্স্ট ইয়ার এমন রেজাল্ট করছি, আমার মনে হয় বোর্ডে আমার রেজাল্ট ফার্স্ট বা সেকেন্ড, একদম পুরো বোর্ডের মধ্যে। সো তো দেন আমি ওই ফার্স্ট ইয়ারের রেজাল্টটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যাওয়ার কারণে সো আমি আমার এই কনফিডেন্সটা ফিরে পাই যে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমাকে কেমন মানে কলেজের মধ্যে স্যাররা আবার তখন বলতো খুব মানে একজন আরেকজনের সাথে বা স্টাফরা কলেজের যে না এই ছেলেটা ভালো করবে, মানে এই জিনিসটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করতো যে না মানে ওরা মানে আমাকে সারাউন্ডিংয়ে এই ফার্স্ট ইয়ার ভালো করে ফেলার কারণে সবাইকে একটা কনফিডেন্স দিচ্ছিল। সো ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ার উঠার পর আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি তো পড়াশোনা করতেছি, আমার বড় ভাই তখন উনি আবার বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, রোটারি ক্লাব বা অন্যান্য ক্লাবগুলোর সাথে সম্পৃক্ত ছিল। সো আমিও মনে হচ্ছে কিছু সংগঠনের সাথে ইনভলভ হই, তখন আমি ওই সময়তে বেশ কিছু সংগঠনের সাথে ইনভলভ হই। প্যারালালি তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একটা কম্পিটিশন ছিল, বিভিন্ন কম্পিটিশনগুলো আমি পার্টিসিপেট করা শুরু করি। প্রথম একটা পার্টিসিপেট করি হচ্ছে তখন আমি পড়তাম টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ, আর চাঁদপুর সরকারি কলেজের সাথে একটা কম্পিটিশন এরকম ছিল রচনার প্রতিযোগিতায়। তো স্বাভাবিকভাবে আমাদের টেকনিক্যাল স্টুডেন্ট কলেজগুলো বা ওই কলেজগুলো আসলে খুব বেশি অ্যাক্টিভ মানে থাকে না স্টুডেন্টরা, বা ওরা আসলে পড়াশোনার প্রতি অত মনোযোগী থাকে না। সো আমাদের স্কুল থেকে পার্টিসিপেট করতেছে, এইটি একটা হাস্যকর বিষয়ের একটা অংশ।
তারপরেও আমি পার্টিসিপেট করি। আমার কাছে কেন মনে হচ্ছিল যে আমার কলেজের প্রিন্সিপাল ছিল তখন, উনি বললো যে না তুমি পার্টিসিপেট করবা। তো আমি পার্টিসিপেট করি। দেন হচ্ছে আমি পরবর্তীতে যখন রেজাল্ট দেয় তখন আমি দেখলাম যে মানে জেলা পর্যায়ে প্রথম হয়ে যাই। ওই কম্পিটিশনে প্রথম হয়ে যাওয়ার পর এটা আমি মনে করি আমার লাইফের আসলে একটা বড় ব্রেক থ্রু। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি যে ওই সময়টা আমাকে পড়াশোনার প্রতি মানে বা অ্যাক্টিভিটিগুলো যে আমি তার মানে আমাকে দিয়ে হয়তো কিছু একটা সম্ভব হবে। সো দেন এই সেকেন্ড ইয়ারে থাকতে আমি জেলা পর্যায়ে অলমোস্ট 14টা পুরস্কার পাই, আর সবগুলোই ফার্স্ট অথবা সেকেন্ড। সো এইটা হওয়ার পর যখন আমি ইন দ্য মিন টাইম আমি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো, কোচিং করতে ভর্তি হলাম উদ্বাসে। তো মতিঝিল ব্রাঞ্চে আমি কোচিং করার একটা পর্যায়ে যেমন আমরা টেকনিক্যাল থেকে চলে যাওয়ার পর মানে ভোকেশনাল থেকে যখন এই মানে আপনাদের যারা মানে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সায়েন্স থেকে পড়ে আসছে, তো আমরা খুব মানে আমাদের সিলেবাসগুলো খুব ছোট ছিল, যার কারণে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। বাট আলহামদুলিল্লাহ আমি একটা সময় পর্যন্ত বেশ ভালো মানে স্কোর দিত, তো উদ্বাস থেকে মানে মান্থলি একটা স্কোর দিত। সো আমার অবস্থানটা দেখলাম একটা পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। কিন্তু ইন দ্য মিন টাইম আমার বড় ভাই থাকতো, এর মধ্যে মালয়েশিয়াতে থাকতো, আমার পুরো ফ্যামিলিটা আমরা অন্যান্য ভাই বোন পড়াশোনা করতাম। তো উনি দেশে চলে আসে হঠাৎ করে, একদম ওনাকে কোম্পানি থেকে দেশে পাঠিয়ে দেয়। তো এইটা পাঠিয়ে দেওয়ার পর আমি হঠাৎ করে, কারণ আমি আমাদের পুরো ফ্যামিলিটাকে উনি ক্যারি করতো, উনি পড়াশোনা খরচ বা অন্যান্য খরচগুলা মানে বাজার সদাই করা বা যত খরচ আছে পরিবারের সব উনি বের করতো। সো উনি চলে আসার পর আমার হঠাৎ করে আমি একদম আবারও সেম সিচুয়েশন, আমি এখন ফ্যামিলির কী হবে বা আমি যে পড়াশোনা করব আমার কি হবে। সো আমরা অনেক সময় হয়তো বা এই যে ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েটের পরে আমাদের এই ট্রানজিশনটা অনেকেরই যায়। সো আমি এইটা মারাত্মক লেভেলের আমি মানে ফেস করা শুরু করলাম, এবং পড়াশুনো আমি দেখলাম যে আমি কোচিং আমার একটা সময় দেখলাম যে আমার 3000 প্লাস মানে উদ্বাসের মানে যে স্কোর আসে এটা হয়ে যায়। তখন আমি মনে হলো যে আমি আসলে আমার ড্রিম হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া, সেখান থেকে আসলে আমার তো মানে যেগুলো আমি চিন্তা করতেছি যে ইউনিভার্সিটিগুলো সেগুলো তো হবে না। তখন থেকে আমি আসলে এদিক দিয়ে পরিবারের অবস্থা ভালো না। দেন আমি আসলে পরবর্তীতে চিন্তা করলাম না, আমি পার্ট টাইম জব করব, নিজের পড়াশোনা নিজে করবো, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেও চলবে, কোনো রকমভাবে আমার একটা ইউনিভার্সিটি নামমাত্র ইউনিভার্সিটি হলেও চলবে, বাট বাকিটা আমার মতো করে আমি করব। বাট আমি জানতাম না আসলে ওই সময় অনেক বেশি স্পিরিট কাজ করছে মনের মধ্যে। দেন আমি পরবর্তীতে এরকম বিভিন্ন জায়গাতে চাকরি টাকরি খুঁজি, ইটি করি নিজের মতো করে। মানে পরবর্তীতে একটা মানে আমি আমার ইন্টারমিডিয়েট ছিল অটোমোবাইলে, তো আমি একটা মানে গাড়ির গ্যারেজের ম্যানেজারের একটা চাকরি নেওয়ার ব্যবস্থা করি। তো ইন দ্য মিন টাইম ফ্যামিলির অবস্থা তো এমনিতে খারাপ অবস্থা, ফ্যামিলিকে যে কিছু বলবো। পরবর্তীতে ফ্যামিলি থেকে আমাকে বললো যে আমার বোনের হাজব্যান্ড আমাকে বললো যে মানে উনি ফোন দিল, বললো যে মানে উনি আর একটা ডিপিএস ছিল সেটা ভেঙে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য আপুকে বলে। তো আমি পরবর্তীতে মানে আপু আবার আমাকে এটা জানায়, জিজ্ঞেস করলো তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হইবা। সো আমি একটা বলছি এমন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি অলরেডি ব্ল্যাক লিস্টেড হয়ে গত 10 বছর আগে পালায় গেছে। সো এরকম একটা ইউনিভার্সিটির নাম বলছি, কারণ আমার আসলে কোনো রকম হইলেই বাই চলবে এরকম একটা অবস্থার মধ্যে আছি আর কি। সো পরবর্তীতে আপু বলতেছে না ওই রকম ইউনিভার্সিটি না হয় তুমি ড্যাফোডিলে ভর্তি হতে পারো, আমার পরিচিত এরকম একজন আছে। সো পরবর্তীতে আমি ড্যাফোডিলে যাচ্ছি মানে কলেজে মানে ভর্তি হওয়ার জন্য। পরবর্তীতে ফাইনাল হই রাত্রের 10টা বাজে ফাইনাল করে, পরের দিন সকালবেলা আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তখন মনে হয় ভর্তি ফি ছিল আমাদের 32,500 টাকা, আমাকে 35,000 টাকা দেয়। এই যে লাইফটা শুরু হয় আমার আরেকটা ফেজ। আলহামদুলিল্লাহ তখন গিয়ে ভর্তি হওয়াটা এইটা মনে হয় আমার জন্য, আমি অনেকের বলি আমার জন্য এইটাই পড়াটাই হচ্ছে অনেকের জন্য হার্ভার্ড অক্সফোর্ড পড়ার মতো। আমার এইটাই অবলম্বন ছিল সেই সময়। সো আলহামদুলিল্লাহ তাকে দেন ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে আরেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছিলাম যে পড়াশোনার পাশাপাশি কী শুরু করব, কী করতে পারি। টিউশনি খুঁজতেছিলাম, টিউশনি পাই না। পার্ট টাইম মানে জব খুঁজতেছি, জব পাই না। এবং অনেকগুলো যেমন মিনাবাজার একটা আপনার হচ্ছে সুপার শপ আছে, তো সেখানে চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, তারা সেলসম্যানের জন্য। তারা ইন্টারভিউ নিয়ে বলতেছে বাবা তুমি তো পড়াশোনা করতেছো, তোমার এই চাকরিটা নিলে, ওই আঙ্কেল বয়সের এক ভদ্রলোক ছিলেন, উনি বলতেছে তোমার এই চাকরিটা করলে ঠিক হবে না। তো দেন আমি আসলে ওই চাকরি পাই না, তখন আমি ড্যাফোডিলের ধানমন্ডি ক্যাম্পাসে ভর্তি হই। ওইখান থেকে আমি দেখলাম আমাদের একটা নতুন সুযোগ আসে আশুলিয়া ক্যাম্পাসে, আমাদের তখন পার্মানেন্ট ক্যাম্পাস ওইখানে শুরু হয় কেবল। তো আমি জানতাম যে ওই এলাকাটা একদম বিচ্ছিন্ন, কোনো সুবিধা নাই। অনেক আমাকে হৃদয় আজকে বলতেছিল যে ভাই আমাদের ইউনিভার্সিটিটা তো একটু শহর থেকে একটু বিচ্ছিন্ন, আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্যে অনেক চ্যালেঞ্জ ফেস করি, অনেক অপরচুনিটি থেকে আমরা বঞ্চিত হই।
তো আমি ওকে আমার এই স্টোরিটাই বললাম যে দেখো আমি কিন্তু আসলে ধানমন্ডি থেকে চলে যাই আশুলিয়াতে, কারণ যাওয়ার আগে ফেসবুকে পোস্ট দিছিলাম যে এরকম যে অনেকদিন হয়তো বা ইন্টারনেটে থাকবো না, সব যে ভালো থাকো বন্ধুরা, যেরকম আমরা ছোটোবেলায় যে মানে এরকম ইমেচুড পোস্টগুলো মানে মানে ইয়াতে আসে, মেমোরিতে আসে। তো এরকম একটা পোস্ট দিয়ে আমি ওইখানে যাই। তো এখানে যাওয়ার পর আমরা স্টুডেন্ট ছিলাম 56 জন স্টুডেন্ট। তো সেই জায়গা থেকে আমার তো মানে এখানে একটা সুযোগ ছিল যে 1 বছর হোস্টেল ফ্রি হবে। তখন প্রাইভেট ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে যদিও আমি বাড়িতে বললে হয়তো ওনারা কোনো একটা ব্যবস্থা করতো, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছিল এটা যদি আমি একটু টাকা কম আনি তাহলে এটা হয়তো বা পরিবারের জন্য সুবিধা হবে, হয়তো বা ওনাদের বাজার হবে, হয়তো বা ওনাদের কোনো একটা সুবিধা হবে। তো দেন আমি যখন আশুলিয়া ক্যাম্পাসে চলে যাই তখন মাসে আনতাম 3200 টাকা। তো এটা দিয়ে আমার খাওয়া এবং হচ্ছে ওই ফটোকপি বা অন্যান্য বিষয়গুলো হইতো। সো দেন আমি কেবল এর মধ্যে খুঁজতেছিলাম কি করব, মানে যে যখন যেটা পাচ্ছে যেখানে যে বলতেছে সেইখানে চলে যাচ্ছি। তো ইন দ্য মিন টাইম আমি একটা আপনাদের মধ্যে আজকের মতো এরকম একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে গেলাম যেটা ওই প্রোগ্রামের চিফ গেস্ট ছিল সবুর খান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান। তো স্যার আমাকে বলতেছিল যে তোমরা উদ্যোক্তা হও, চাকরির পিছনে ছুটবা কেন, বা মানে ইয়ের পিছনে ছুটবা কেন, তোমরা উদ্যোক্তা চাইলে উদ্যোক্তা হতে পারো। তো স্যারের ওই কথাগুলো আমাকে বেশি মানে মনে হলো যে এই কথাগুলো তো আমাকে বলতেছে। সো দেন আমি স্যারের এই কথাটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আসলে শুরু করবো কীভাবে, আইডিয়া কই, আমরা তো একটা জায়গাতে পুরো সংকট ফিল করি যে আসলে কী করতে চাই, কী করব। ঠিক ওই সময় আমার সেম অবস্থা, কী করব আমি মোটামুটি আমি কমিটেড হয়ে গেছে যে আমি মানে চাকরি করব না, আমি ব্যবসায়ী করব। তো কিন্তু কি করব আমি এটা নিয়ে প্রায় 1-1.5 মাস যাবত প্রচণ্ড রকমের মানে চেষ্টা করতেছি। আর ওইখানে তো আমার লিমিটেশনও ছিল, কারণ ওই এলাকা তখন প্রত্যন্ত এলাকা ছিল, মানে কমিউনিকেশন বলি বা অন্যান্য অপরচুনিটি বলি সেটা আসলে করা অনেক ডিফিকাল্ট ছিল। তো দেন আমি ওই সময় ওয়ার্ল্ড কাপ শুরু হয় 2014 সালের। তো 14 সালের ওই ওয়ার্ল্ড কাপ আমি ফুটবল খেলতাম, মানে ওই যে খেলাধুলার অভ্যাস তো ছোটোবেলা দেখেছিল, পরেও খেলছি খুব পরিমাণে কম। সো ওইখানে খেলা শেষে আমি জাস্ট চিন্তা করতেছি যে সামনে তো ওয়ার্ল্ড কাপ, তাহলে তো এখানে ওই আমার যে ক্যান্টিনের আমরা একটা ক্যান্টিনে বসছিলাম, পানি খাচ্ছিলাম, আর ওই ক্যান্টিনে যে মামা ছিল তাকে সে আমাকে বলতেছে যে ওই কালকে ইয়াতে যাবো, জার্সি কিনতে যাব। আমি বললাম যে হঠাৎ করে মাথায় ক্লিক করে যে আচ্ছা আপনি যদি ওইখানে না কিনে আমি যদি আপনাকে এনে দিই আপনি নেবেন কিনা। উনি বললো যে হ্যাঁ নিব না কেন, অবশ্যই নিব। তো আমার কাছে মাথায় ছিল যে আমার এক বাড়ির চাস্তো ভাই, সে হচ্ছে যে ওই স্টেডিয়াম মার্কেটের দোকান আছে, সে জার্সি এনে মানে তার জার্সি ব্যবসা করে, এখন তার থেকে আমি আইনা দিতে পারবো। তো আমার এটা একটা হিসেব ছিল। তো দেন আমি বললো যে ঠিক আছে আপনি আনেন, আমি নিব আপনার থেকে। তো ঠিক ওই দিনকার রাত্রেবেলা আমি তখন ফেসবুকে যে কিছু পাচ্ছিলাম না, বিভিন্ন লোকজনকে যেই দেখতাম একটু মানে বিভিন্ন অ্যাক্টিভ বিভিন্ন লোকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতাম, তাকে হয়তো বা তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করতাম, মানে আমার লেয়ারে যতটুকু মানে ছিল সেটুকু মানে কাজে লাগানোর চেষ্টা করতাম। তো এরকম এক বড় ভাইকে বললাম যে ভাই আমি ব্যবসা এরকম করতে চাচ্ছি, আমি আসলে কী এটা করাটা ঠিক হবে কিনা। তো মানে এরকম চিন্তা করতাম পাগলামিপনা, বাট আবার কিছু কিছু মানুষকে ক্রস চেক করে নিতাম, দেখি ওনারা কী ফিডব্যাক দেয়। তো এক বড় ভাইকে বললাম, উনি বললো যে উনি ইউকেতে থাকেন, উনি বললো যে শুরু করো, কোনো অসুবিধা নেই। তো মানে আমাকে উইশ করলো, করার পর সকালবেলা উঠে দিকে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আসছে। উনি পরবর্তীতে আমাকে মেসেজ দিল যে তুমি আমার টাকাটা দিয়ে শুরু করবা। তো আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ ওই লোকের সাথে আমার টিল নাও এখনও দেখা হয় না যদিও এ ভাইয়ের সাথে। সো ওইটা নিয়ে গেলাম, 20 সেট মানে জার্সি পাইলাম, 500 টাকা সেট। তো এইগুলো মার্কেটে তখন 1000 টাকা বা 1200 টাকা বিক্রি করতো, অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির, থাইল্যান্ড, মেড ইন থাইল্যান্ড। তো আমি আনার পরে মানে ওই দিনই আমার ওগুলো সোল্ড আউট হয়ে যায় সবগুলা। 20 সেট আনছি, 20 সেটে সোল্ড আউট হয়ে গেছে। তারপরে আবার আনলাম ওই এটাতে 200 টাকা মানে 500 টাকা কেনা, 700 টাকা বিক্রি করছি আমি, 200 টাকা পার সেটে লাভ। তো এরকম করে আমার এক সপ্তাহের মধ্যে অলমোস্ট 90,000 মানে 85 থেকে 90,000 টাকার মতো প্রফিট হয়ে যায়। সো এইটা আমাকে অনেক বেশি মানে তার মানে তো আসলে তো মজা আছে বিজনেসে, বা আসলে তো মানে ব্যাপারটা খুব ভালো লাগা শুরু হইলো, রোমাঞ্চকর লাগতেছিল, মানে উঠতেছিলাম, মনে হইতেছে যে না তার মানে ফাটাইয়া ফেলা যাবে এই জায়গাতে। সো দেন কয়েকদিন পর আমি আবার মানে এই দিকটা 2014 সালে ওয়ার্ল্ড কাপের পরপরই কিন্তু রোজা শুরু হয়েছিল, রোজার পরে হচ্ছে যে আবার ঈদ আসতেছিল। তো আমি একটা বড় ভাইয়ের সাথে, উনি আবার ফ্যাশন ডিজাইনার, তো তার সাথে কথা বললাম যে আমার হয়তো বা এখন জার্সি সিজন তো আর থাকবে না, তারপরে কি করব। সো তখন হচ্ছে যে আমি ওই বড় ভাইয়ের সাথে বললাম যে ভাই আমি তো কিছু ঈদ উপলক্ষে কিছু করতে চাই, কি করা যেতে পারে। তো উনি আমাকে বললো যে আমি তো পাঞ্জাবি বানাই ঈদ উপলক্ষে, তুমি চাইলে এটা নিয়ে বিক্রি করতে পারো।
সো বেশ ভালো। আমার তখন ওনাকে আমি প্রায় 150 পিসের মতো পাঞ্জাবির অর্ডার দিলাম। ইন দ্য মিন টাইম আমার কাছে একটা সুযোগ আসে যে আমার গ্রামের বাড়ি মানে চাঁদপুর শহরে একটা মানে 1 মাসের জন্য বিভিন্ন দোকান বানিয়ে প্রোডাক্ট সেল করতে, এরকম কিন্তু ঈদ উপলক্ষে অনেক জায়গায় এরকম করে, রোজার আগে দিয়ে রোজার মাসে শুধুমাত্র 1 মাসের জন্য ব্যবসা করে, অনেকটা ফেরিগিরির মতো করে করা। সো আমারও এর প্ল্যান ছিল যে আমি তাহলে একটা এরকম 1 মাসের জন্য চাঁদপুরে একটা এরকম আউটলেট দেবো। তো আমি ওই হিসাবে প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে দিলাম। তখন আমার ক্যাম্পাস স্টুডেন্ট ছিল 120 জনের মতো। তো আমি 150 সেট পাঞ্জাবি দিলাম, 150 পাঞ্জাবি দিলাম। পাঞ্জাবি ওইর মধ্যে দিয়ে আমি যে জার্সিগুলো সেল হচ্ছিল, এমন হয়তো ওই মানে বিভিন্ন আপনার হচ্ছে যে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো, যে ব্রাজিল আর্জেন্টিনা বিভিন্ন রকমের ওই যে মানে ডিবেটগুলো হয় না, যে এই ব্রাজিল বিরোধী আর্জেন্টিনার বিরোধী, তো সেসব গ্রুপে আমি আবার পোস্ট দিতাম যে কার কার জার্সি লাগবে। হয়তো একটা সিরিয়াস পোস্ট দিচ্ছে, সেখানে যে কমেন্ট করতাম শেষটার মতো যে জার্সি লাগলে বলবেন, ঠিক আছে। সো এগুলো বিভিন্ন মানুষজনকে মানে চিনি না জানি না, সেই মানুষগুলোকেও কিন্তু আমি নক দিতাম। তো এখান থেকে কিন্তু বেশ অর্ডার আসতো। কিন্তু এমনও আছে একজন বড় ভাই, ওনার নাম ছিল শফিক ভাই। সো উনি প্রথমে এরকম একটা গ্রুপ থেকে 4 সেটের মানে জার্সি নিল। পরবর্তীতে উনি প্রায় 40 সেট জার্সি উনি আমার থেকে নেয়। তো এখন পর্যন্ত ওনার সাথে আমার ভালো সম্পর্ক। উনি আমার প্রথম অনলাইন কাস্টমার ছিলেন। সো ওই ভাই, বাট এরকম করে আমি যাচ্ছি, কিন্তু আমি পরবর্তী ধাপ হচ্ছে যে চিন্তা ছিল যে এটা তো আমার এখন জার্সি সিজন, তারপরে কি হবে। তো তারপরে কি হবে এটা ভেবে আমি দেন আপনার হচ্ছে যে পাঞ্জাবির অর্ডার করি এবং কিছু টি শার্টের নিয়ে কাজ করা শুরু করলাম। টি শার্ট নিয়ে কাজ করতে গিয়ে আমি প্ল্যান হচ্ছে যে ওই 1 মাসের দোকান দিব, যেহেতু আলহামদুলিল্লাহ একটা ভালো রেসপন্স ছিল, ওইখানেও আসবে। ইন দ্য মিন টাইম সে সময় তো দেশের মধ্যে তো অনেক রকমের ঝামেলা যাচ্ছিল। হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে মিড টার্ম এক্সামিনেশনের মানে নোটিস করে দেয় যে এক্সাম হচ্ছে অমুক তারিখ থেকে। তো এখন আমার কাছে হচ্ছে যে হচ্ছে প্রোডাক্ট চলে আসছে, এদিক দিয়ে আবার ওই মানে পুরো মাস্টার মানে 2 দিন গ্যাপ পর তো পরীক্ষা। সো ওই সময়টাতে পুরো মানে মাসটাই আমাকে মানে রমজান মাস পুরোটাই আমাদেরকে মানে আমার ব্যস্ত থাকতে হবে পরীক্ষা পড়াশোনা নিয়ে। তো এখন আমার কাছে সুযোগ হচ্ছে আমি সেমিস্টারটা ড্রপ দিতে পারি, আর নাহলে ব্যবসাটা ক্যারি করতে পারবো যদি ব্যবসা ক্যারি করতে চাই। আবার ব্যবসা ক্যারি করতে গেলে এদিকে আমার একটা সেমিস্টার ড্রপ হবে। সো এরকম একটা মানে টানাপোড়েনের মধ্যে পড়ে যাই। দেন আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আসলে পড়াশোনাটাই আমার মোস্ট প্রায়োরিটির পার্ট। কারণ আমার ফ্যামিলি আমাকে এমনভাবে পড়াশোনা করাচ্ছে। সো এটা যদি না করি, আমার ফ্যামিলি থেকে কিন্তু ওনাদের যে একটা কমিটমেন্ট, সেটা আমার ঠিক থাকবে না। সো দেন আমি পরে ওই দিকে যাইতে পারি নাই। আমি আর প্রোডাক্টগুলো আমি রুমে অনলাইনে বিক্রি করতেছিলাম। সো আমার হলে তখন 120 জনের মতো স্টুডেন্ট ছিল। তো আমার প্ল্যান ছিল যে হোস্টেলে ওদের কাছে কিছু বিক্রি করবো, আর বাকিটা অনলাইনে দেখি যতটুকু পারি সেল করবো। ফর্চুনেটলি বলি, এটা মানে আনফর্চুনেটলি বলবো না, এটা ফর্চুনেটলি বলি, আমার দেখা দেখি আরও 7-8 জন ব্যবসা শুরু করে সেম প্রোডাক্ট নিয়ে। ওরাও পাঞ্জাবি আনা শুরু করছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জায়গা থেকে। তো আমার যে একটা টার্গেট ছিল, আমি অন্তত 120-30 জন স্টুডেন্ট আছে, এখানে অন্তত 50টা পাঞ্জাবি সেল হবেই। সো এরকম একটা প্ল্যান নিয়ে আমার কাজ করতেছিলাম। পরে দেখলাম যে ওরাও সেল করা শুরু করলো, এবং ওরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বিভিন্ন ব্র্যান্ড থেকে আনছে প্রোডাক্ট, ওগুলো স্টুডেন্টের কাছে বেশি। আমারটা তো আসলে অত প্ল্যান করে অত ভালো টাইপের প্রোডাক্ট আনতে পারিনি, বা অত দামি প্রোডাক্ট আনতে পারিনি। সো আমার পাঞ্জাবি বিক্রি হয় ওই স্টুডেন্টের কাছে মনে হয় কত 12টা না 13টার মতো পাঞ্জাবি সেল করতে পারি, আর বাকি সকল প্রোডাক্ট আমার রয়ে যায়। এবং আমার এটা মনে আছে ওই সময়তে আমি নিজে পাঞ্জাবি পরছি অলমোস্ট 40টার মতো, নিজের পাঞ্জাবি নিজেই, ঠিক আছে। কোনো কাস্টমার আমি নিজেই পড়ছি, 3 বছর যাবত এই পাঞ্জাবি আমার। সো ব্যাপার হচ্ছে যে বাট যেটা হইলো যে আমার ওই সময়তে আমার অলমোস্ট প্রায় 1.5 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট ছিল। আমার আর প্রফিট ছিল 90,000 টাকার মতো বা 1 লাখ টাকার মতো। বাকি 50,000 টাকা ছিল আমার ইউনিভার্সিটির সেমিস্টার ফি জমা না দিয়ে স্যারদের থেকে সময় নিয়ে আমি এখানে বিজনেস ইনভেস্টমেন্ট করি। তো অলমোস্ট আমার 50,000 টাকার মতো লস হয়ে যায়। এখানে 50,000 টাকা লস হয়ে যায়। সো সেমিস্টারের এখানে ইন দ্য মিন টাইম আমার ল্যাপটপ ছিল, কম্পিউটার মানে আপনার হচ্ছে যে মোবাইল ছিল, এসব সব কিছু চুরি হয়ে যায় ওই সময়টাতে। একদম লস খাচ্ছি ঠিক ওই মুহূর্তেই। সো আমার কিছু ডাটা ছিল, আমি যেভাবে যে প্রসেসে অনলাইনে সেল করতাম সেগুলো করতে পারতেছি না। আমার মোবাইল ফোন নাই, আর বাড়ি থেকে বললে সেটাও একটা অসুবিধা। আমি যে এই কাজগুলো করতেছিলাম আমার ফ্যামিলিকে জানাইতাম না, কারণ ফ্যামিলিকে জানাইলে আসলে আমার কাছে মনে হইতো মানে চিন্তা দিয়ে দোয়া নেওয়ার কোনো মানে হয় না। আমি হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে ভাত খাইছো কিনা, আমি বলবো যে খাই না, তখন আম্মা আব্বা চিন্তা করতে পারে। তো এরকম বিভিন্ন কারণে কিন্তু আমি ফ্যামিলিকে ওইভাবে ঠিক জানাইতাম না যে আমি আসলে কি সংকটের মধ্যে পড়ে গেছি। অলরেডি মোবাইল চুরি হয়ে গেছে আমার, তারপর হচ্ছে ল্যাপটপ চুরি হয়ে যায়। সব কিছু মিলে আমি একটা খুব মানে একটা চ্যালেঞ্জিংয়ের সময়ের মধ্যে পড়ে যাই। দেন আমি মনে হলো যে আমার কাছে আসলে এরকম জিনিসগুলো হচ্ছে,
আমি আসলে তখন বিভিন্ন ইভেন্ট হইতো ইউনিভার্সিটিতে, এই ইভেন্টগুলোতে চা বানিয়ে বিক্রি করতাম, জুস বানিয়ে বিক্রি করতাম, মানে যখন যেটা পাইতাম, মানে যেটাই মনে হয় সুযোগ, কেউ একজন বলছে এটা করো, এটাই করছি। মানে আসলে এটা ভাবতাম না যে আসলে জিনিসটাতে বিজনেস কি হবে বা কীরকম, আমার লেয়ারটা কোন জায়গায়। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, স্বাভাবিকভাবে একটু ইগো বেশি থাকে পোলাপানদের, একটু মানে নাকুচা থাকে। সো অত দিক চিন্তা করার আমার সুযোগও ছিল না। ইন দ্য মিন টাইম আবার ইউনিভার্সিটি সিজিপিও মেনটেন করতে হতো। আমার একটা ভালো সিজিপি ছিল, কারণ আমার প্ল্যান ছিল যে মানে অন্তত আমার মানে সিবিটা একজনের কাছে গেলে যেন উনি যেন মনে না করে আমি অ্যাভারেজ স্টুডেন্ট। কারণ আমার একদম একটা সময় আমাকে অনেক তাচ্ছিল্য দৃষ্টিতে দেখছে তো একটা সময় মানুষ, তো সেই সময় মনে হচ্ছে না আমার সিজিপিও রাখাটা জরুরি। সো সব মিলিয়ে একটা ইন দ্য মিন টাইম ইউনিভার্সিটি থেকে একটা পার্ট টাইম জবের অফার আসে। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে ফেলতে পারি এইসব ইভেন্ট ওয়াইজ, যদি আমি বিজনেসটা রাখি আর ইউনিভার্সিটিতে আমি যদি জবটা করি, তাহলে আমার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন শেষে 2-3 বছরের অভিজ্ঞতা হয়ে যাবে কিন্তু আমার। তো আমি যে কোনো জায়গায় যে কোনো জিনিসের একটা ফ্রেশার আর আমার ডিফারেন্সটা কিন্তু ওই সময় তৈরি হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমার ওই গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে যেন আমাকে ফ্রেশার কেউ না বলতে পারে। সো দেন আমি ইউনিভার্সিটির জবটা করতাম, ওই ইউনিভার্সিটির পার্ট টাইম জব করতাম, 5,000 টাকা বেতন পাইতাম, 5 ঘন্টা সময় দিতাম। সো বাট আমি এমন হইতো আমি 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিতাম, মানে যখন যেটা বলতো। এমন হয়েছে যে বলছে আমার ডিপার্টমেন্টের কোনো কাজ না, বাট আমি করে দৌড়ে যে কাজটা করতাম। সো সালাম সো মানে যখন যেই কাজটা আমাকে হয়তো আমি এটার জন্য ডেডিকেটেড না, কিন্তু তারপরেও কাজটা দিত, আমি কাজটা করার চেষ্টা করতাম। তো এভাবে আমার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনটা শেষ হয়। দেন এরকম একটা সময় এর মধ্যে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটাতে আমাদের ফাউন্ডেশন ডে হয়। সে ফাউন্ডেশন ডে তো আমি একটা স্টল দিলাম, বেশ ভালো ইনভেস্টমেন্ট করি, আইসক্রিম হতে শুরু করে সকল প্রোডাক্ট, মানে এমন একটা দোকান, মানে সকল ভ্যারাইটিজ স্টোর বলে। সো এরকম একটা দোকান দিলাম যেখানে মোটামুটি 7টা থেকে শুরু করছি, নিজে চা বানাইতাম, নিজে জুস বানাইতাম, এগুলো করে 7টা থেকে 9টা পর্যন্ত মোটামুটি আমি 10-12 হাজার টাকা সেল করে ফেলি। ঠিক 9:30টার সময় একটা গ্রুপ আসছে যে এই স্টলটা আমাদের যে স্টল আমাদেরকে যে স্টলটা দেয়, এই স্টলটা আরেকটা গ্রুপকে দিচ্ছে। তো তারা একটা পরও 30-40 জনের একটা গ্রুপ আসছে, তারা এই স্টলটা সেম নাম্বারটা তাদেরকেও দিচ্ছে। তো আমাদেরকে বলতেছে যে এই স্টলটা আমাদের। আমি বলতেছি না, এটা তো আমাদেরকে দিচ্ছে অলরেডি অ্যাসাইন করা। তো একটা মুহূর্তে ওদের ওইখান থেকে আমাকে কাইন্ড অফ খুব প্রেশার দিয়ে আমাদেরকে এখান থেকে মানে মানে বলতেছে যে আপনারা গুন্ডার মতো জায়গাটা দখল করে রাখছেন, এভাবে তো এটা হয় না। তো এরকম একজন শিক্ষক এসে আমাকে এই কথাটা বলে। দেন আমি আসলে আমাদের এখানে কিছু জুনিয়ররা থাকতো আমার সাথে কাজ করতো, তো ওদেরকে এটা খুব মানে একটা এমন একটা সিচুয়েশন চলে গেছে, হয়তো আমি এখানে থাকলে একটা মারামারির পর্যায়ে চলে যেতে পারে। তো আমি মনে হলো যে না, এটা করা যাবে না। আমি আস্তে করে বলছি ঠিক আছে, ওকে আসলে আপনার তাহলে স্টলটা নিয়ে নেন, আমি ওইখান থেকে চলে আসি। তো এই যে স্টলটা ওইখান থেকে একদম মানে আমি চিন্তা করতেছিলাম ওই দিন আমি প্রায় 50,000 টাকার মতো সেল করব, কিন্তু সেলটা করতে পারি নাই। তো আমার জিনিসপত্রগুলো এরকমভাবে হইতেছে। তো আমি ইউনিভার্সিটি তখন লাস্ট সেমিস্টারের দিকে আসছিলাম। সো আমি আর প্রচণ্ড রকম কষ্ট পাচ্ছিলাম, সকল মানে মনে হচ্ছে যে কেন দৌড়াচ্ছি, কি আমি কেন উদ্যোক্তা হইতে আসলাম, এটা কি দরকার, মানে এমন মধ্যে মানে মনটা আনমরা হয়ে আমি নিচের দিকে তাকিয়ে আছি। এর মধ্যে প্রোগ্রাম থেকে আমি বেরোতে পারি না, এখানে গ্যাসের চুলা ছিল, অন্যান্য অনেক কিছু ছিল, আমি বেরোতেও পারি না। কারণ হচ্ছে ওইখানে ওই প্রোগ্রামে ছিল আনিসুল হক, তখনকার মেয়র ছিলেন, ওই প্রোগ্রামের চিফ গেস্ট ছিলেন। সো এখন প্রোটোকলের ব্যাপার আছে, আমি বেরোতেও পারতেছি না। মানে মনে হইতেছে যে মানে আমার একটু কান্না করার একটা স্পেস দরকার, মানে এখানে পারতেছি না বলতেছি সবার সামনে। কিন্তু ওই সময় আমার মনে হচ্ছিল একটা স্পেস দরকার, যেখানে এত মানুষগুলোর সামনে মানে কান্না করলো তো ভাববে কি একটা অবস্থা, তো বড় একটা মানুষ সে এরকম করতেছে কেন। তো দেন আমি ঠিক ওইভাবে দাঁড়ায় আছি, ওই পথ দিয়ে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান স্যার যাচ্ছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এই তুমি এখানে দাঁড়ায় আছো কেন এতগুলো জিনিসপত্র নিয়ে। তো আমি বললাম স্যার আসলে আমার তো একটা স্টল ছিল, আমি যে কোনো কারণেই হোক, আমি অভিযোগ দিতে চাই না, কারণ আমি এটা জিনিস বলতে চাই আসলে অনেক সময় অভিযোগ দেওয়াটা আমাদের জন্য ঠিক না। মানে মনে হইতেছিল আমি তখন স্যারকে কেন জানি আমি অভিযোগ দিই নাই, যে বলি নাই যে আপনার এখানে আরেকটা গ্রুপ আইসা আমাকে উঠে দিছে, এই করে দিছে, এগুলো বলি নাই। কিন্তু আমি বলছি স্যার এখানে সমস্যা হয়েছিল, এখানে আমি স্টলটা দিছিলাম, যে কোনো কারণে স্যার আমার এখানে উঠে। তো উনি ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন, তো বলতেছে তুমি এখানে দাঁড়িয়ে বিক্রি করো, অসুবিধা নেই, আমি তোমার থেকে কিনবো। সো স্যারের কথাটা মানে আমার কাছে ভালো লাগছে যে উনি আমাদেরকে করছে। তো দেন আমি পরবর্তীতে মানে ওই দিন আমি পরে আর স্যারকে এত ডিটেলে যাই নাই। তো পরবর্তীতে মানে যে কোনোভাবেই হোক স্যার আমাকে মানে করছিল যে তুমি যদি মানে কোনো কিছু করতে চাও, মানে উদ্যোক্তা সরি বলতেছিল যে উদ্যোক্তা মানে হওয়ার জন্য এই কষ্টটা নিতে হবে তোমার। মানে স্যার তখন, কারণ স্যারের ইন্টারভিউ দেখে আমি শুরু করছি, পরবর্তী স্যারের কথাটা তখন আমার মনে হইলো ওকে দ্যাট মিনস এরকম হওয়াটা স্বাভাবিক, এটাকে আমাকে মানাইতে হবে। তো দেন পরবর্তীতে ইউনিভার্সিটিতে
গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে তখন আমার জবের জন্য অনেক জায়গা থেকে অফার আসতেছিল। তো দেন আমার ইন টাইম ইউনিভার্সিটির ক্যান্টিন ডাইনিংয়ের একটা বয়েজ একটা হোস্টেল হয়েছে, হোস্টেলের ক্যান্টিন ডাইনিং চালানোর একটা মানে টেন্ডার করে। তো সেখানে আমি পার্টিসিপেট করি। তো দেন পরবর্তীতে আমাকে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাকে অ্যাপ্রুভ করে। তো তখন পর্যন্ত আসলে আমি জানতাম না যে একটা ক্যান্টিন ডাইনিং এতগুলো স্টুডেন্টের পালস ধরে ওদের মতো করে প্রোডাক্ট বানায়, এটা তো আসলে এটা একটা চ্যালেঞ্জিং জিনিস। তো আমাকে ওনারা কেন জানি এই করলো। তো আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে শুরু হইলো আমার 300 স্টুডেন্ট। তার পরবর্তীতে একটা সময় তখন মনে হলো যে আমি তো শুধু ক্যান্টিন ডাইনিং করলে হবে না, পরবর্তীতে আমি ডিসমার্টের যে শোরুম, ওই যে অনলাইন শপ ছিল, এটার আমি অফলাইনে শোরুম নিয়ে আসলাম 2017 সালের দিকে। তো ধীরে ধীরে এই ডিকে ফ্যান ক্যাটারিংয়ে এক সময় 3000 স্টুডেন্ট হলে থাকা শুরু করলো। 3000 স্টুডেন্টদের খাবারটা প্রোভাইড করতো ডিকে, আমাদের ওই প্রতিষ্ঠান ডিকে ফ্যান ক্যাটারিং। তো ওইখান থেকে আমি আমার যেটা একটা লাইফ টাইম একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে যে একসাথে 30,000 মানুষের একটা প্রোগ্রাম হয়েছে আমাদের ফাউন্ডেশন ডেতে। তো সেখানে আপনার ওই ফাউন্ডেশন ডেতে এটা প্রাণারেপেলকে দিছিল এটা অর্ডারটা ব্রেকফাস্টের। সো ওরা প্রোগ্রামের ঠিক 3 দিন আগে বলছে যে ওরা পারবে না এত স্টুডেন্টের। তো এইটা আমাকে কেন জানি স্যার, আবার এই সবুর খান স্যার, উনি আমাকে ডাকাইছেন, বলছে যে এটা দেখো দুলন এটা করতে পারবে। তা আমাকে ডাইকে নিয়েছে, আমি ভাবলাম যে এত বড় দায়িত্ব এটা কি সম্ভব নাকি, 30,000 স্টুডেন্টের। তো 30,000 জনের স্টুডেন্টদের 30,000 ডিম সিদ্ধ করতে হবে, এটা তো বিরাট কাজ। সো কত হাজার ডিম সিদ্ধ করলে 30,000 টিকবে, এটাও একটা ম্যাটার। সো এরকম 7-8টা আইটেম। তো দেন আমি করলাম, আমি স্যারের ওই ডাকছে, যেহেতু আমি প্ল্যান হচ্ছে যে আমি না করে দিব, এটা সম্ভব না। তো স্যার গিয়ে প্রথমে শুরু করলো যে দুলন এখানে একটা ঘটনা তো শুনছো তুমি, এটা জানি এটা একটু কঠিন কাজ, বাট তুমি পারবা। সো স্যার যেহেতু বলছে পারবো আমি, দ্যাট মিনস আমি পারবো, মানে এই একটা বড় ব্যাপার ছিল। তো দেন আলহামদুলিল্লাহ করলাম, করে দেন হচ্ছে ওই 30,000 জনের জন্য যে ব্রেকফাস্টের সকল ধরনের প্রোডাক্ট 7টা আইটেম ছিল, এই 30,000 জনকে আবার আলাদা আলাদা বুথে 500টার উপরে বুথ ছিল, এগুলাতে প্রত্যেকটাতে খাবার প্রোভাইড করে দেওয়া। সো এই যে একটা চ্যালেঞ্জ নিয়েছি 2016-17 সালের সময়। সো আলহামদুলিল্লাহ যেটা আমাকে মনে হচ্ছে যে এখন একটু দুঃসাহসিক কাজ করতে খুব সহজ হয়। সো দেন এখান থেকে আমি পরবর্তীতে ডিসমার্ট টেক্সটাইল হয়, পরবর্তীতে দেখলাম যে একটা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, পরবর্তীতে ডিসমার্ট টেক্সটাইল শুরু করলাম। দেখলাম যে আমার ওই শাড়ি কোনো একটা জায়গাতে আমার বলতেছিল তোমার মূল বিজনেস কোনটা। তো আমি বললাম যে স্যার ডিকে ফ্যান ক্যাটারিং হোস্টেল আর হচ্ছে শোরুম আছে। বলতেছে যে তুমি তো এক কেন্দ্রিক হয়ে যাচ্ছ, আশুলিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে গ্লোবাল বিজনেস করতে হবে, করতে গেলে তুমি এই এলাকা থাকলে পারবে না, তোমাকে একটু ঢাকামুখী হইতে হবে, মানে শহরমুখী হইতে হবে। সো স্যারের এই কথাটা বলার সাথে সাথে ওই দিন বিকালবেলা আমি চলে আসি মিরপুরে। আইসা আমি এক বড় ভাই ছিল মুন্না ভাই, তো ওনাকে বললাম যে ভাই আমার একটা অফিস লাগবে। কেন তুমি এত অ্যাগ্রেসিভ কেন? আমি কেন আমার একটা অফিস লাগবে, আমি পরে বলবো। তো দেন আমি ওই ভাই একটা অফিস নিলাম, খুঁজে একটা মাজার রোডে একটা অফিস নিলাম, নিয়ে আমি জানি না কি শুরু করবো ওইখানে, বাট আমি অফিস নিয়ে নিচ্ছি। নিয়ে আমি পরের দিন আমার ওই আশুলিয়াতে ওইখানে হলে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিল ইউনিভার্সিটি থেকে। ওইখান থেকে জিনিসপত্র নিয়ে আমি ওই বিজনেসগুলো, তখন আমার আশুলিয়া মডেল টাউনে আশুলিয়া থেকে আমার 3টা বিজনেস রান করতেছিল, প্রতি মাসে 3.5 লাখ 4 লাখ টাকা ইনকাম হতো প্রতি মাসে আমার। 2018 সালের জানুয়ারি মাসের কথা বলতেছি। তো এটা মানে ভালো ইনকাম, আমাদের মতো যে ফ্যামিলি বিলং করি সেই জায়গার জন্য আলহামদুলিল্লাহ এটা একটা ভালো ইনকাম। কিন্তু স্যার যেহেতু বলছে, আর আমার কাছে মনে হয়েছিল যে আমি তো আসলে 10 বছর পরে আমি কোন জায়গায় থাকবো, এই ক্যান্টিন চালায় বা এরকম করে, এটা তো আসলে আমার ড্রিমের সাথে অংশ না। তো দেন আমি ওইখানে ওই এলাকাতে এসে আমার প্রথম মানে আমার যে বিজনেস 3-4 লাখ টাকা হয়তো ইনকাম, আমি চলে আসার কারণে ওই বিজনেসের আমার এমন হচ্ছে 1-1.5 লাখ টাকা নেমে গেছে। তারপরের মাস থেকে একটা সময় মানে লাভ হইতেছে না, শুধু লস, কারণ একজনের রান্নার উপরে আসলে রেখে আসলে যেটা হয়। সো কিন্তু আমি প্রথম এই মাজার রোডে চলে আসার পর এখানে নাম দিয়ে ডিসমার্ট টেক্সটাইল, যেটা বাইং হাউস করা হয়েছিল। সো তখন প্রথম কাজ পাইতে আমার 8 মাস সময় লাগে। এর মধ্যে আমি নিজে যে একটা ক্রাইসিস তৈরি করে যাওয়া, নিজের জন্য মনে হলো যে না আমি ঠিক আছে, ওকে 8 মাস লাগে প্রথম কাজ পাইতে। তখন ওইখান থেকে একটা অর্ডার আসে দেশের বাইরের থেকে একটা স্কুলের, যে ওরা ইউনিফর্ম বানিয়ে নিতে চায়। তো 15 সেট ইউনিফর্ম, জার্মানির একটা অর্ডার। তো আমি ভাবলাম যে বাংলাদেশ এত বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইউনিফর্মগুলো করতেছে হচ্ছে টেইলাররা, যেটা আসলে মানে খুব লোকালি করে, কোয়ালিটি বা ফেব্রিক, এক একজন বাচ্চার ইউনিফর্ম কিন্তু দেখবেন এক এক রকম। স্কুলের মধ্যেই বোঝা যায় যে এর বাবা অনেক বড় লোক, এর বাবা একটু গরিব, এর বাবা মানে মাঝারি রেঞ্জের, কারণ ওর কাপড়ের কালার দেখলে বোঝা যায়। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে তো মানে আমরা ছোটোবেলা বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছি যে তোমার বাবার বড় লোক, তুমি 1000 টাকা গজের কাপড় পরতে পারো, ওর বাবার টাকা নেই, ও হচ্ছে 550 টাকা দামের গজের কাপড় পরতেছে। সো এই যে বৈষম্যটা কিন্তু আমরা যে এই জায়গা থেকে কিন্তু শেখানো হয় যে
তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমরা চাইলে এটা করতে পারি। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের তৈরি হয় ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন। সো ইউনিফর্ম সলিউশনের মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট আমরা 300 স্কুল কলেজের সাথে কাজ করতেছি, যেটার যেমন আমরা স্কুল ব্যাগের সাথে জিপিএস ট্র্যাকার আনতেছি, যেটা বাচ্চা স্কুলে গেছে কিনা আপনার পুরো ট্র্যাকশনটা দেখা যায়। ওইখানে আমরা যে স্কুলগুলোর সাথে কন্ট্যাক্ট করি তাদের অনেকগুলো বাচ্চা আছে যারা মানে পরবর্তীতে ইনডেপথে যখন কাজ করতে গেলাম তখন দেখলাম যে অনেক বাচ্চারা স্কুল ইউনিফর্ম বা শিক্ষা উপকরণের জন্য ড্রপ আউট হয়। এর সংখ্যা প্রায় অনেক 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 বড় সংখ্যা, 15 to 16% বাচ্চারা শিক্ষা উপকরণের জন্য ড্রপ আউট হয়। তো সেটার মনে হলো যে না, আমরা তাহলে বাচ্চা স্কুলে কাজ করলে ওই স্কুলের একটা সংখ্যক বাচ্চাদেরকে ফ্রি ইউনিফর্ম দেওয়া যায়। তো আমরা যে স্কুলের সাথে কন্ট্যাক্ট করি ওই স্কুলের 6% বাচ্চাদেরকে ফ্রি ইউনিফর্ম বা শিক্ষা উপকরণ দেয়। ওই স্কুল যা চায় সেখান থেকে আমরা ওইটা করি। সো দেন ওইখান থেকে আমরা মানে মোটামুটি আলহামদুলিল্লাহ তারপরে ডি স্মার্ট লজিস্টিক্স, যে ফুড পান্ডা বা অন্যান্য যে কোম্পানিগুলো যে ব্যাগ দেখেন রেইনকোটগুলো দেখেন, প্রথম বাংলাদেশে ফুড ডেলিভারি ব্যাগ আমরা বানাই। সো এটারও একটা লম্বা স্টোরি, একটা লম্বা স্টোরি আছে, যদি শর্টলি বলি। ওনারা এই ব্যাগগুলো আনতে হচ্ছে জার্মানি থেকে। তো জার্মানি থেকে আনার পর পরবর্তীতে ওরা আমাদেরকে নিয়ে ওই যে সময়তে যে আমি বললাম 8 মাস সময় লাগছে আমার একটা কাজ পাইতে। সো ওরা ওই সময় আমাকে ডাকছে যে আপনারা তো স্কুল ব্যাগ নিয়ে কাজ মানে স্কুল ইউনিফর্ম নিয়ে কাজ করেন, তাহলে আপনারা চাইলে স্কুল ব্যাগ করতে পারবেন কিনা। তখন আমার একটা ব্যাপার ছিল, আমি না বলতাম না, তবে না বলতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু না বলতাম না ওই সময়তে। হ্যাঁ বলছে, আমি হ্যাঁ এটা করতে পারবো, অসুবিধা নেই, আপনি দেন। তো আসলে তখন পর্যন্ত আমি জানতাম না ব্যাগের মধ্যে কি আছে বা ওইটার মধ্যে আসলে কি কি ফাংশনালিটি থাকে। ফুড ডেলিভারি ব্যাগ কিন্তু ভিতরে কিন্তু ইনসুলেশন ইউজ করে যাতে করে খাবারটা গরম থাকে। সো দেন আমি বললাম যে আমি এটা পারবো, অসুবিধা নেই। তো এরকম করে আমি একটা কারিগরের সাথে বসছি যে ভাই আমার এই ব্যাগটা বানাইতে হবে। তো এটার পুরো ব্যাগটা ওদের থেকে নিয়ে স্যাম্পলটা নিয়ে করতে করতে আমার 27 নাম্বার স্যাম্পল যেদিন বানাইছি ওই দিন আমার অর্ডার কনফার্ম হয়। সো এই 27 নম্বর পর্যন্ত আমার অলমোস্ট প্রায় 1.5 লক্ষ টাকার মতো স্যাম্পলিংয়ের পেছনে খরচ হয়, যেখানে প্রথম অর্ডারটা ছিল আমার 3,30,000 টাকা। এই 3,30,000 টাকার কাজ করলে 30,000 টাকা প্রফিট হবে। কিন্তু আমার ওই চ্যালেঞ্জটা ছিল যে না, আমি এটা করবই, এইটা আলটিমেটলি মানে এটা আলটিমেটলি করতেই হবে। সো ওই নিডটা থেকে যখন এটা বানায় ফেললাম, তো পরবর্তীতে আমি জানতাম না পরে অর্ডার হবে কি হবে না, পরবর্তী স্টেপটা কী হবে আমি জানতাম না। বাট আমার নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি এটা বানাবোই বাংলাদেশে, যেভাবে আমি ধার দানা করে স্যাম্পলিং করে। ঠিক পরবর্তীতে ওরা আবার অর্ডার দেয়, পরের অর্ডারটি হয় 25 লাখ টাকা, তারপরের অর্ডারটা 35 লাখ টাকা। সো এরকম একটা সময় হচ্ছে 20 টাকার উপরেও আমরা চলে যাই। ঠিক এর পরবর্তী মুহূর্তে করোনা শুরু হলো। করোনা শুরু হওয়ার পর আবার নতুন একটা চ্যালেঞ্জ আমার, মানে ইউনিফর্ম নিয়ে ওগুলো নিয়ে বেশ ভালোভাবে কাজ করতেছিলাম। ওই যে মারুফ ভাই বলতেছিল, যখন সবাই অপেক্ষা করে যে ভালো সময় আসবে, তখন আসলে কিছু মানুষের আসলে আগ বাড়িয়ে যাইতে হয় যে না, নিজেকেই ভালো সময়টা আনতে হয়। সো আমার করোনাকালীন সময় মনে হয় 26শে মার্চ 2020 সালে করোনা শুরু হয়, মানে লকডাউন শুরু হয়। তো লকডাউনের ঠিক আগের দিন 25 তারিখে আমাদের লাস্ট অফিস ছিল। তো পোলাবান আমাদের অফিসে যারা স্টাফ ছিল বা টিম মেম্বার ছিল প্রত্যেকের কারণ তখন আমাদের টিম মেম্বার ছিল 50-55 জনের মতো, বা ডিকেফে সহকারে সব মিলিয়ে 70 জনের মতো টিম মেম্বার ছিল। তো প্রত্যেককে মানে আমিও বাড়ি চলে গেছি, ওদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দিই। দেওয়ার পর পরবর্তীতে এখন বাড়িতে যাওয়ার পর মন প্রচণ্ড খারাপ, মানে 1 সপ্তাহ বসে থাকবো। প্রথম লকডাউন ছিল কিন্তু 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহ বসে থাকবে, এইটাই আসলে অনেক ধরনের মানে আমার দম বন্ধ হয়ে আসতেছিল এরকম। তো আমি এক রাত্র বাড়িতে ছিলাম, পরের দিন আমাকে বলতেছিলাম আমার ঢাকা যেতে হবে, আমার বাড়িতে ভালো লাগে না, আমার একটা কাজ আছে। তো ওনারা আমাকে কখনো না করে নাই, যে কোনো কাজ করার সময় ওনারা আমাকে বলতো যে না, মানে সাহস দিত, মানে ওনাদের দোয়া দিত, এইটাই বলতো যে মানে কি করবো, টাকা পয়সা দিতে পারি না, তোরা অন্তত দোয়া করতে পারি, তো এইটুকু। সো আমি বললাম যে এইটুকুই এনাফ। সো দেন ঢাকায় আসার পর আস্তে আস্তে একটা অ্যাড আসে আমার চোখের সামনে যে পিপি, তখন কিন্তু পিপির প্রচণ্ড ঘাটতি ছিল। এই যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা করোনাকালীন সময় সবাই পড়তো যে পিপি। সো এইটা দেখতে একটা অ্যাড আসছে, 1800 টাকা পার সেট আপনার হচ্ছে পিপি। সো এটা ক্রাইসিস। আমি একটা অর্ডার দেওয়ার পর আমার বাসার কাছাকাছি লাকিলি ওই লোকটার বাসা ছিল, তো ওখান থেকে আমি নিয়ে রিসিভ করে আমার মনে হলো যে এটা কী জিনিস একটু দেখবো। তো আমি মনে করেন যে পরবর্তীতে বাসায় গিয়ে আমি নিজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়াশোনা করছি, তো আমাদের টেকনিক্যাল টেক্সটাইল একটা পার্ট ছিল। তো এই ফেব্রিকটা পলিপ্রোপিলিন স্পানবন্ড ফেব্রিক, এটা হচ্ছে মেডিকেল টেক্সটাইলের জন্য ব্যবহার করে। সো এইটা স্টাডি করে দেখলাম যে এটা বাংলাদেশের একটা ফ্যাক্টরি বানায় ফেব্রিকটা, এটা হচ্ছে সেই আপনার রংপুরের দিকে একটা ফ্যাক্টরি। তো ওইখানে ওরা লোকালি কোনো একটা জায়গাতে কোনো এজেন্টকে দেয় কিনা, ওরা মানে সাপ্লাই দেয় কিনা। তো দেখলাম যে একটা যাত্রাবাড়িতে কোনো একটা জায়গাতে তারা সাপ্লাই করে। তো সেখান থেকে ওই ফেব্রিক নিলাম,
মানে ওইটার জন্য আমি নিয়ে একটা রোল ছাড়া দিবে না, তো একটা রোল নিলাম, নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিলাম যে কোন কোন ফ্যাক্টরি আছে যারা মানে ওপেন রাখতে পারবে, আমি আমার অনেক বড় সংখ্যক একটা অর্ডার আছে, কারণ ছোট সংখ্যক বলে তো আমাকে কাজ দিবে না, মানে কেউ ফ্যাক্টরি ওপেন করবে না। সো এইখানে একটু আমার মানে স্ট্র্যাটেজিক্যালি একটু ইয়ে হইতেছে। তো দেন একটা ফ্যাক্টরি বলছে যে ভাই আপনি, আমার তো ফ্যাক্টরি বন্ধ, কিন্তু আপনি যদি বলেন আমি ভিতরে থাকার ব্যবস্থা করবো ওয়ার্কারদের, কারণ তখন কোনো ফ্যাক্টরি ট্যাক্টরি ওপেন রাখতে দিচ্ছিল না, মানে পুলিশ প্রশাসন বেশ এইসব ব্যাপারে একটু ইয়ে ছিল, স্ট্রিক্ট ছিল। তো দেন আমি গেলাম, গিয়ে ওর যে স্যাম্পলটা বানাইলো আমার জন্য, 2 সেট বানাইলো। আমি বললাম যে ভাই 2 সেট আগে অ্যাপ্রুভাল নিতে হবে, নিলে দেন হচ্ছে অর্ডারটা মানে হবে 5000 পিস, বাট আমাকে আগে প্রথম 2 সেট লাগবে। তো উনি তো জানে না এখন পর্যন্ত আমার 1 সেট অর্ডারও নেই। সো আমি কী করলাম, আমি 2 সেট নিয়ে গেলাম, নিয়ে আমি ওনাকে একটু টাকা বেশি দিয়ে রাখছি, যাতে করে ও যেন না মনে করে যে আলটিমেটলি আমি ওর হয়তো স্যাম্পলটা করে আমি চলে যাবো, এটা আমি করি না। আমি 2 সেট স্যাম্পল বানানোর জন্য 10,000 টাকা তাকে জমা দিয়ে রাখছি, যাতে করে ও আমাকে যেন ফ্রড না মনে করে। তো দেন আমি অফিসে আসলাম, আইসা আমি নিজের মতো করে, একটা ছোটো ভাই ছিল, সে আমাকে হেল্প করতেছে, ওর বাইক ছিল, তখন ওর বাইক দিয়ে আমি মুভমেন্ট করতেছিলাম। ওরে বললাম যে তুমি আমাকে, আমি পড়ছি নিজে পড়ে, আমি বললাম যে তুমি আমাকে একটু ছবি তুলে দাও। তো ছবি তুলে দিল, দিয়ে আমি বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া শুরু করলাম যে কার কার পিপি লাগবে। সো আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মধ্যে একটা বিরাট রকমের অর্ডার আসে, একদম যতগুলা মানে অলমোস্ট আমাদের ওই সময়তে 7 থেকে 8 কোটি টাকার পিপির অর্ডার চলে আসে। সো যেটা আমাকে করোনাকালীন সময়ে সারভাইভ করার জন্য ওই মুহূর্তে মানে এটা আসলে এটা ব্লেসিং ছিল, আমি মনে হলো তখন মনে হলো করোনাটাও আমার জন্য কিছু কিছু মানুষের জন্য ব্লেসিং ছিল। এটা মানে এটা নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে বলতেছি, যে ওই জিনিসটা আমি ওইটা করে সারভাইভ করলাম। তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে, কারণ সকল এই 2 বছর যে একটা করোনা হবে এটা তো আমরা কেউ জানতাম না, এটা বন্ধ। আমার বিজনেসগুলো ছিল শিক্ষা প্রতিষ্ঠান বেসড, ইউনিফর্ম শিক্ষা প্রতিষ্ঠান, ডিক্যাফ অ্যান্ড ক্যাটারিং ওইটাও শিক্ষা প্রতিষ্ঠান, সব মিলিয়ে সারভাইভ করলাম। তো আলহামদুলিল্লাহ তারপরে এই যে 2024 সাল পর্যন্ত মোটামুটি একটা ফ্লোতে যাচ্ছিল। তো এর মধ্যে আমি 2020 সালের ফেব্রুয়ারি 7 তারিখে আমি আমাদের একটা কনসার্ন শুরু হয়, সেটার নাম হচ্ছে ডিমার্স ভ্যালি বা ডি ভ্যালি, একটা হোস্টেল, নিজেদের একটা হোস্টেল ছিল। 7 তারিখে ফেব্রুয়ারি শুরু করলাম, বাট মার্চের 26 তারিখ থেকে তো লকডাউনই ছিল। লকডাউন শুরু হলো, হোস্টেল থেকে আর কোনো রকমের মানে আমার 2 বছরের মতো সময় বিল্ডিংয়ে শুধু কাল ভাড়া দিচ্ছি, কিন্তু আসলে কোনো স্টুডেন্ট থাকতে দেয় নাই, পারে নাই। তো 2 বছর পর যখন ক্যাম্পাস ওপেন হইলো, তখন ওই যে ফ্ল্যাটের মালিক বা বিল্ডিংয়ের মালিক ছিলেন, সে বলতেছে যে যেটার ভাড়া ছিল 3,000 টাকা পার রুম, হঠাৎ করে 6,000 টাকা বানিয়ে ফেললো, যে না 6,000 নিলে মানে হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, জন্য 6,000 টাকা। তো আমি ওনাকে বললাম দেখেন আঙ্কেল, আমি তো গত 2 বছর এই লস টেনে আসলাম, এখন আপনি আনার পরে এখন আবার 3,000 টাকাটা 6,000 টাকা করলেন। তো উনি বললেন না বাবা, নিলে নিতে পারো, না নিলে কিছু করার নেই, আমি অন্য জায়গায় ভাড়াটি আসতে আমার অনেক। তো আমার প্রায় এখানে প্রায় 180 জন স্টুডেন্ট থাকার ব্যবস্থা ছিল। তো সবগুলার একদম একটা ডেকোরেশন হতে শুরু করে আমি মানে ইন্টেরিয়র সব কিছু একটা ব্যবস্থা করছিলাম। তো ওনাকে আমি বললাম ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি রাখতে পারতেছি না, আপনি তাহলে এটা মানে অন্যজনকে ভাড়া দিয়ে দেন। তখন আমার কাছে মনে হইলো যে না, আমি বিল্ডিং আর ভাড়া নিব না, নিজে বিল্ডিং বানাবো। সো সেখান থেকে দ্য প্রিমিয়াম হোমসের জন্ম হইল। তো প্রিমিয়াম হোমসের গত 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমাদের প্রজেক্ট ছিল মাত্র 2টা প্রজেক্ট। 5ই আগস্টের পরে আবার নতুন করে ক্রাইসিস শুরু হলো, নতুন করে আমাদের ইউনিফর্মের যে কন্ট্রাক্টগুলো ছিল ম্যাক্সিমামই আবার মানে নতুন করে রিকন্ট্রাক্ট করতে হচ্ছিল, সকল ধরনের চ্যালেঞ্জ শুরু হইলো। সো আলহামদুলিল্লাহ কেন জানি মানে হঠাৎ করে প্রিমিয়াম হোমস নিয়ে আমি একজনের কাছে প্রপোজাল নিয়ে গেছিলাম। ভদ্রলোক, আমি বললাম যে একটা ল্যান্ড আছে, এটা 50 কোটি টাকা মানে এটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে, এটা আমার হইলে আমি আপনাকে 3 বছর পরে এটাকে 100 কোটি টাকা দিয়ে দিব, আমার ওইরকম, বাট ল্যান্ড টেন আপনার কাছে আপনার নামই থাকবে। তো ওই লোক আমাকে বলতেছিল যে আপনি প্রজেক্ট করছেন কয়টা? আমাকে বললাম যে আমার তো 2টা প্রজেক্ট, একটা সোল্ড আউট হয়ে গেছে, আরেকটা মাঝামাঝি অবস্থায় আছে, এই তো 2টা প্রজেক্ট। তো উনি আমাকে বললো যে আপনি তো বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে গেছেন। সো এটা একটু অন্য মানে একটু রূপকর্থে আমাকে খুব একটু নেগেটিভভাবে বলতে চেষ্টা করছে। সো দেন আমার একটু মন খারাপ হলো। আমি আইসা মারুফ ভাইয়ের সাথে আমরা প্রায় সময় আমরা একসাথে আড্ডা দিতাম, তখন হঠাৎ করে একটা আরজি কিবরিয়া ভাইয়ের সাথে একটা শো করলাম লাস্টে। আমি কিন্তু এগুলো বলতেছি কারণ হচ্ছে অনেকের এই জার্নিগুলো হয়তো বা অনেক সময় আমাদের টাফ টাইম যায়, অনেক কিছু যায়, আসলে ওই সময় হয়তো বা এমন একটা ব্রেক থ্রু আসতে পারে যেটা হয়তো আমরা জানিও না। সো ওনার কিবরিয়া ভাইয়ের সাথে আমি কী করতে চাই বা কী করব এটা নিয়ে একটা ভিডিও বানাই। গত বছরের ঠিক নভেম্বরের 4 তারিখে পাবলিশড হয় ভিডিওটা।
আসার পর আমি এর মধ্যে আবার হচ্ছে ভিডিওটা শুটিং করে আমি চলে গেছিলাম চায়নাতে। তো চায়না যাওয়ার পর ওইখানে আমি অনেকগুলো ফ্যাক্টরি ভিজিট করি, এর মধ্যে একটা ফ্যাক্টরিতে আমি আর মারুফ ভাই ছিলাম ওই ইয়েতে। সো ওইখানে আমরা বেশ কিছু ফ্যাক্টরি ভিজিট করি। ওদের একটা মার্বেল ফ্যাক্টরিতে গেছিলাম যেখানে অনেক বড় মানে একটা কোম্পানির সিইও, সে $1 বিলিয়ন কোম্পানি, সে ভদ্রলোক আমাদেরকে নিজে ড্রাইভিং করে আমাদেরকে নিয়ে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছিলেন। এবং উনি আমরা মানে গাড়ি থেকে নামার আগে সে দরজা খুলে দিচ্ছে, এবং আমরা কোন ফুডটা খাইলে হালাল হবে বা কি হবে প্রত্যেকটা জিনিসকে উনি আমাদেরকে গাইড করতেছিল। তখন আমার কাছে মনে হলো একটা সিইও কি লেভেলের সেলসম্যানশিপ হইতে হয়। বাংলাদেশে তো আমরা তো হয়তো একটা সিইও যে তার পিএস থাকে বা একজন ড্রাইভারকে বলে যে তুমি যাই করো। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ওই লোকটা যেন আমাকে কাস্টমার মনে করছে, এটাই তো আমার কাছে মনে হইতেছে একটা পজিটিভ দিক, যে এই লোকটা আসলে এত বড় একটা কাস্টমার হইতে পারে। কারণ ওই প্রোডাক্টের এক একটা প্রোডাক্ট $1 লক্ষ একটা প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট প্রায়। সো দেন আমার কাছে মনে হচ্ছে আমি আসার পর 2 নভেম্বর চায়না থেকে এসে কিবরিয়া ভাইকে বললাম যে ভাই প্রথম নাম্বারটা আপনি আমার নাম্বারটা দিবেন ক্লায়েন্টেরকে, ওই ভিডিওতে। সো বলতেছে ভাই আপনি কিন্তু ফোন কলের কিন্তু লোড নিতে পারবেন। আমি না, আমি এটা ফেস করতে চাই। সো মজার বিষয় হচ্ছে 4 তারিখে এটা অন ইয়ার হওয়ার পরে যেহেতু প্রথম নাম্বারটা আমার একটা নাম্বার দেওয়া ছিল, সো অলমোস্ট আমি কিন্তু রিয়েল এস্টেট সম্পর্কে অত বেশি জানতাম, বেসিক জিনিস জানতাম, বাট এত ডিটেলে জানতাম না। আমার মনে আছে যে আমি প্রথম মাসে আমি প্রায় 3.5 থেকে 3,500 কল রিসিভ করি, এবং টিল না আমি মনে হয় 8,000-এর উপরে মানুষের সাথে কথা বলছি এই ফ্ল্যাট কিনতে চায়। এবং আলহামদুলিল্লাহ গত 1 বছরে আমাদের অলরেডি ফ্ল্যাট সেল হয়েছে 700+। তো এই যে অথচ এই সময়টা কিন্তু অন্যান্য কোম্পানিগুলো আমরা মাসে ফ্ল্যাট সেল করি আলহামদুলিল্লাহ 200 কাছাকাছি, অলমোস্ট 200 ফ্ল্যাটের মতো এখন আমাদের সেল হচ্ছে। অন্যান্য কোম্পানিগুলোর কিন্তু রিয়েলিটি কিন্তু এখন রিয়েল এস্টেটে কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে আছে। তো সেই সময় কিন্তু আমরা গ্রো করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের গত বছর এই বছর জানুয়ারিতে আমাদের এই প্রিমিয়াম হোমসের টিম মেম্বার ছিল 6 জনের মতো। এখন আমাদের টিম মেম্বার 120 টিম মেম্বার আছে আলহামদুলিল্লাহ। সো এই জার্নিটার মধ্যে যদি আমি একটু যেটা মূল আমি স্টোরিটা বললাম, আপনার হয়তো বোরিং, অনেক লম্বা স্টোরি হয়ে গেছে। তবে একটা জিনিস হচ্ছে যে বলার ব্যাপার যে আমরা কিন্তু সবাই একটা বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডগুলা আমরা বিলং করি। সো আমার ফ্যামিলি কি অবস্থা কি হয়েছে আমি মনে করি না থাকাটাই ব্লেসিং, কারণ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার যে নতুন করে একটা শুরু করা, কারণ আপনার তো হারানোর কিছু নেই। আপনি তো অলরেডি যা ছিল না আপনি তো থাকলে কেমন লাগতো এটা তো আপনি উপলব্ধি করতে পারতেছেন না। তো আপনার হারানোর তো কিছুই নেই। সো আপনি যেখান থেকে শুরু করতে পারবেন এটা কিন্তু আলটিমেটলি ধরেন যে এটা আপনি ড্র থেকে, যেমন আমাদের কিন্তু যে বলতেছিলেন যে ইনভেস্টমেন্ট ছাড়া কি বিজনেস হয় নাকি, এটাকে কিন্তু আমরা একদমই এটারই চিরন্তন সত্য বানিয়ে ফেলছি। কিন্তু আসলেই না, ইনভেস্টমেন্ট প্রয়োজন, এটা প্রয়োজন আছে, কিন্তু শুরু করার জন্য আমাকে চিন্তা করতে হবে যেটা টাকা থাকলেও টাকা ইনভেস্টমেন্ট করা যাবে না। শুরু করতে হবে যে আমার চিন্তা, আমার এফোর্ট দিয়ে আমি বিজনেসটাকে কীভাবে ক্যারি করতে পারি। কারণ আমি প্রসেস শিখতে হবে, আমাকে 2-3 বছর লাগবে শুধুমাত্র প্রসেস শেখার জন্য। আমাকে এটা কিন্তু অনেকটা আমি বলি সবসময় যে এটা টেস্ট ম্যাচ ক্রিকেটের মতো, যে আপনাকে 5 দিন মোটামুটি টিকে থাকলে ম্যাচ কিন্তু ড্র হয়, ম্যাচ কিন্তু কেউ হারে না। কিন্তু 5 দিন কোনো রকম যদি টিকে থাকে কেউ কিন্তু হারে না।